কনসেপচুয়াল জিনিসগুলো। এখন হলো এগুলোর মাঝে কি ধরনের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তো দরকার, আসলে জিনিসটা কি কোথায় কি থাকে না থাকে। এগুলো সাইজগুলো কিভাবে ডিটারমাইন করা হবে সেগুলো হলো থিওরির বিষয়, তাই না, ম্যাথামেটিক্স এর বিষয়, যে কোনটা কতটুকু সাইজ কেমনি ক্যালকুলেশন করে। তার আগে তো স্ট্রাকচার সম্পর্কে জানা প্রয়োজন, সিস্টেম সম্পর্কে জানা প্রয়োজন, কম্পোনেন্ট সম্পর্কে জানা প্রয়োজন, তাই না, বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে জানা প্রয়োজন, এই জিনিসগুলি কি আসলে। আমি এই জন্য এই স্লাইডটা একটু দীর্ঘ, এটা একটা ফান্ডামেন্টাল হিসাবেই ব্যবহৃত হবে, যে ফান্ডামেন্টাল কনসেপ্টের জন্য, ফান্ডামেন্টাল ইস্যুর জন্য। এই জন্য এটা একটু স্পিডি গেলে মনে হয় এটার জন্য ভালো হয়, কারণ অনেক কিছু পড়াতে হবে আসলে। আমি জানি না কতটুকু কভার করতে পারবো, প্রচুর কিছু পড়ার আছে এটা এই সাবজেক্টে আর কি। তোমরা বুঝতেই পেরেছো যে জিনিসগুলো অত্যন্ত ওয়াইড, ব্যাপক। component, nuclear power plant design, that's a matter of joke. It's a joke, one kind of. আমরা একটা ক্লাসে এই কিভাবে করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করব, হাউ ডিয়ার ইউ আর টকিং অ্যাবাউট। আসলে সেই ধরনের ফিলিংসটাই থাকা উচিত, যে এটা কি ধরনের আইডিয়া বা দিবেন বা করবেন বা কি হবে। এই জন্য এটা তোমাদের প্রশ্ন থাকা উচিত সবসময়, দেখি কি আছে, কি সে বলতে যাচ্ছে, কোনটা কি ধারণা দিচ্ছে। কারণ এখানে ফুয়েল আর বিষয় আছে, তারপর হলো ফুয়েল প্যালেটের, তারপর হলো ফুয়েল হাইটের, তারপর হলো রিয়েক্টর কোরের, ফুয়েল অ্যাসেম্বলি, তারপর কন্ট্রোল রড, তারপর হলো রিয়েক্টর প্রেসার ভেসেল, প্রেসারাইজার, স্টিম জেনারেটর, পাম্প, ইমার্জেন্সি কুলিং সিস্টেম, তাই না, বিভিন্ন ধরনের। তাহলে এগুলো কি কি থাকবে না কেমনি কি করবে, সাইজ, এগুলো পাওয়ার সাইজ কত হবে, এইগুলো বিষয়। যেমন একটা ধারণা দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, কি পরিমাণ ফুয়েল লাগতে পারে, তাই না, যে একটা যদি ফুয়েল হিসাবে চিন্তা করি। তারপরে এগুলো ডাইনামিক রিঅ্যাক্টিভিটি, নিউটনিক্স পয়েন্ট অফ ভিউতে, থার্মোইলেকট্রিক্স পয়েন্ট অফ ভিউতে, তারপরে মেটেরিয়ালের পয়েন্ট অফ ভিউতে, ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউতে, তাহলে কতগুলো ইস্যুজ এখানে জড়িত, বুঝতে পারছো। সাইটিং এর ক্ষেত্রে তো আমরা বলছি যে এবার সাইটিং এন্ড ডিজাইন, তো সাইট এক্সামিনেশন গাইডলাইন্স আছে, ডিজাইন সেফটি ডিজাইন গাইডলাইন্স আছে, তো প্রায়োরিটি ক্লাসিফিকেশন গাইডলাইন্স আছে। তো এখানে আসলে অনেকগুলোই যে কি পারফরমেন্স ইভ্যালুয়েশন গাইডলাইন, মেট্রোলজিক্যাল, তারপর হলো ইমার্জেন্সি, তাহলে রিঅ্যাক্টিভিটি, ডোজ, রেডিয়েটিভ মেটেরিয়াল এমিশন মেজারমেন্ট গাইডলাইন্স, ফায়ার প্রোটেকশন, সিসমিক, তারপর হলো রেডিয়েশন মেজারমেন্ট গাইডলাইন, বিভিন্ন ধরনের ইস্যুস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সেফটি ডিজাইন গাইডলাইন যদি আমরা দেখি, কমপ্লায়েন্স টু কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস, কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস কারা কমপ্লায়েন্স করবে, ডেফিনেটলি অপারেটররা কমপ্লায়েন্স করবে, কিন্তু কোর্স অ্যান্ড স্ট্যান্ডার্ড তোমরা তো জানো, এটা রেগুলেটরি বডি কন্ট্রোল করার কথা, তারা রেগুলেশন থাকার কথা, বা টেকনিক্যাল গাইডেন্স তৈরি করার কথা, কোন ধরনের কোড স্ট্যান্ডার্ড আমরা ডিজাইনে ফলো করবো, স্ট্যান্ডার্ড গুলো কোড গুলো কি 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 জিনিস হতে পারে। এখন ওয়েল্ডিং এর স্ট্যান্ডার্ড কি, কি ধরনের ওয়েল্ডিং হবে, মেটেরিয়াল তো জোড়া লাগাইতে হবে, নিউক্লিয়ার গ্রেডের মেটেরিয়াল, তাই না। তারপর হলো একটা পাইপ, তাহলে পাইপের সাইজ, তাই না, স্ট্যান্ডার্ড এগুলো, তাহলে মেকানিক্যালের কোড আছে, ইলেকট্রিক্যালের কোড আছে, কেমিক্যালের কোড আছে, সিভিলের কোড আছে। এই কোডগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, ইলেকট্রিক্যাল মেটেরিয়াল, মেকানিক্যাল মেটেরিয়াল, কেমিক্যাল সাইডের সবগুলো স্ট্যান্ডার্ড কোর্স গুলো কে এগুলো সিলেক্ট করে দিবে, এগুলোকে আমরা কার্ডগুলো ফলো করব। আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তো ডিজাইন তো হয়ে গেছে, এখন কম্পোনেন্টস গুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তোমরা জানো কি জানি না, কম্পোনেন্টস গুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে রাশিয়াতে, এবং বাংলাদেশের যারা ওই রেগুলেটরি বডি হোক, অপারেটিং বডি হোক, তারা কিন্তু মাঝে মাঝে যায় ইন্সপেক্ট করে দেখে, তারা চাকরি করে ওখানে, তারা কোম্পানির স্টিম জেনারেটর দেখে, একটা প্রেসার ভেসেল দেখে, প্রেসারাইজার দেখে, জেনারেটর আছে, টারবাইন আছে, এই বিষয়গুলো। তাহলে এই বিষয়গুলো তখন এগুলো তারা তৈরি করছে, আর মাঝে মাঝে এখানকার লোকজন অপারেটর রেগুলেটররা নিজের দেখতেছে, তারা বোঝার চেষ্টা করতেছে। এখন তো কনস্ট্রাকশন হচ্ছে, রিঅ্যাক্টর বিল্ডিং 1, 2 দুটারই কনস্ট্রাকশন চলছে, তাই না, বলছে যে 30% প্রগ্রেস হয়ে গেছে, মানে রিঅ্যাক্টর মানে কত ইউনিট 1টা, ইউনিট 2টা একটু 1 বছর পরে করা, সেটা একটু কম, 20-25% হতে পারে। তাহলে প্রাইমারি কন্টেনমেন্ট বিল্ডিং,
আর হলো তৈরি হচ্ছে এখন সিভিলের, তার মধ্যে ভিতরে এসে কম্পোনেন্ট ওয়াইজ একটা প্রেসার ভেসেল আসবে, প্রেসারাইজার আসবে, স্টিম জেনারেটর আসবে, এগুলো এসে তারপরে ফুয়েল তো সবার পরে আসবে, তাই না? রেডি, সবকিছু রেডি হলে কন্ট্রোল সিস্টেম আছে, ইনস্ট্রুমেন্টেশন আসছে, সেই বিষয়গুলো তোমাদের তাহলে কোডস অ্যান্ড স্ট্যান্ডার্ড যে কনস্ট্রাকশন হচ্ছে সেগুলো কি ধরনের কোড স্ট্যান্ডার্ড গাইডলাইন কি? আমি আমাদের এখন পর্যন্ত এই প্রশ্নটা আমরা কারটা ফলো করব? আমরা কি আমেরিকান কোড ফলো করব, না ইউএস এর আরে জাপানের কোড ফলো করব, না ফ্রান্সের কোড ফলো করব, না রাশিয়ার কোড ফলো করব, না আমাদের নিজস্ব কোড স্ট্যান্ডার্ড থাকবে? নিজস্ব স্ট্যান্ডার্ড থাকলে তো এটা রেগুলেশনে বলে দেওয়া থাকতো যে কি ধরনের কোড স্ট্যান্ডার্ড আমরা ফলো করবো। নিজেরা কোড তৈরি করতে পারে, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল কোড, এই কোডগুলো করে অনুযায়ী এগুলো ইন্সপেকশন করতে হবে এবং এগুলো রেগুলেশনস, রেগুলেটরি বডি যেটা রেগুলেশন তৈরি করে, এগুলো এখন রেডিনেস আছে কিনা আই এম নট শিওর অ্যাবাউট ইট, এবং কি ধরনের এগুলো চলছে সেটাও জানি না। Guideline 2, consideration of natural phenomena, earthquake, seismic design guidelines, flooding, tidal wave, tsunami, wind, snow, etc. এগুলো গাইডলাইন আছে কিনা। তার হলো consideration external events, physical protection, security ইস্যুটা, তাই না? তাহলে প্লেন ক্র্যাশ আমরা বলছি যে রিয়েক্টর ইয়ার 10⁻⁷ যদি একটা ইভেন্ট ঘটে, বলছে যে এখানে ইভেন্ট কম ঘটে কিন্তু হাই রিস্ক হয়, হাই লেভেল অফ রিস্ক। একটা ইভেন্ট খুব কম ঘটে কম্পেয়ার টু এরোপ্লেন অথবা অটোমোবাইলস অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কিন্তু নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে ইভেন্টের পরিমাণ কম, বা হয় যদি হেভি কনসিকুয়েন্সেস হয়, ফর এক্সাম্পল টিএমআই অ্যাক্সিডেন্ট, চেরনোবিল, ফুকুশিমা, তাই না? তাই ইভেন্ট, এক্সটার্নাল ইভেন্ট যদি যে কারণে হতে পারে, প্লেন ক্র্যাশ করতে পারে, টেরোরিস্টরা হিট করতে পারে, সেই ধরনেরও কিন্তু গাইডলাইন আছে কিভাবে এক্সটার্নাল আউটার কন্টেনমেন্ট বিল্ডিং স্ট্রাকচারটা তৈরি করতে হবে। ইন্টারনালি জেনারেটেড মিসাইলস, দ্য পাইপ ব্যাক, রোটেটিং ইকুইপমেন্ট, ফায়ার প্রোটেকশন, এগুলো বলছিলাম মনে হয়। তারপরে এখানে বলছিলাম যে হাই এনার্জি পাইপ, রোটেটিং টারবাইন, এই কারণে এটাকে মিসাইল অন কাইন্ড অফ রোটেটিং, এগুলো বিভিন্ন পাইপ, প্রাইমারি পাইপ, সেকেন্ডারি পাইপকে ইনফ্লুয়েন্স করতে পারে, যে কোনো ইভেন্ট তৈরি হতে পারে, সে পাম্প স্পিড, সেই বিষয়গুলো এখানে প্রবাবিলিটি অফ ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস, destruction by the turbine missile shall be below 10⁻⁷ react per reactor year। আমি বুঝতে পারছো কত লক্ষ বছরে একবার হতে পারে, এরকম প্রবাবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। তোমাদের একটা রিস্ক অ্যাসেসমেন্ট একটা কোর্স করতেছো, করতে হয়, ওটা আমি একবার পড়াইছিলাম যে রিস্ক অ্যাসেসমেন্টের অনেক ধরনের সেফটি রিস্ক, রিস্ক অ্যাসেসমেন্টের কি ধরনের ক্রাইটেরিয়া ফলো করতে হবে, রেগুলেটরি বডি ফিক্স করে দিবে যে কতটুকু অপারেশন লিমিটস এন্ড কন্ডিশন ইয়া করতে হবে, থাকতে হবে প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে, অপারেটিং এর ক্ষেত্রে, এবং এগুলোর ক্ষেত্রে সবগুলো রেগুলেটরি লিমিটস, ডিজাইন লিমিটস, অপারেশন লিমিটস, অনেক ধরনের লিমিটস ফিক্স করে দিবে। যে কত অনেক ধরনের ডিফেন্সিভ থাকবে, যে একটা হলো অপারেটিং লিমিটস, একটা হলো রেগুলেটরি লিমিটস, একটা হলো ডিজাইন লিমিটস, সেগুলো ফলো করতে হবে। তাহলে সেফটি ডিজাইন গাইডলাইন্স এর এনভায়রনমেন্টাল কন্ডিশনস ফর ইকুইপমেন্ট, সেফটি রিলেটেড ইকুইপমেন্ট ইনসাইড কন্টেইনমেন্ট শ্যাল বি অ্যাভেলেবল ইভেন ইন দ্য লস অফ কুলেন্ট অ্যাক্সিডেন্ট কন্ডিশনস। শেয়ারিং ফ্যাসিলিটিস, কিছু ফ্যাসিলিটি শেয়ার করা যেতে পারে, কিছু ফ্যাসিলিটি শেয়ার করা যাবে না। শেয়ার করার অর্থ হলো একটা সাথে আরেকটা কানেক্টেড, একটা হলো কানেক্টেড, ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে। এই জন্য বলতেছে if safety related equipment is shared between reactors, it shall not influence to safety। শেয়ারগুলোতে সেফটি জিওপারডাইজ করা যাবে না। ECCS shall not be shared between reactors। তাহলে ECCS, ইমার্জেন্সি কোর কুলিং সিস্টেম, শেয়ার করা যাবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। কোন ক্ষেত্রে রিডান্ডেন্সি থাকবে, কোন ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, বা রিডান্ডেন্সি ইন্ডিপেন্ডেন্ট অথবা কোনগুলো ইয়া করতে হবে, এই মিক্স থাকবে, সেগুলো আমরা বুঝতে হবে ডিজাইনের ক্ষেত্রে। ম্যান মেশিন ইন্টারফেস, proper measures to prevent human error shall be provided। Reliability of nuclear facility, safety facility, the redundancy, reliability, or diversity or independency, emergency power supply are needed for specifically important equipment। তাহলে তোমাকে বলা হচ্ছে যে কোন ধরনের আমরা আসতেছি, রিডান্ডেন্সি কি, ডাইভার্সিটি কি, ইন্ডিপেন্ডেন্সি কি, আমরা এগুলো বলবো।
তাহলে এখানে দেখো, এখানে রিলায়েবিলিটি অফ সেফটি ফ্যাসিলিটিস যদি আমরা ডিজাইন করি তাহলে কি হবে, রিডান্ডেন্সি, ডাইভার্সিটি, ইন্ডিপেন্ডেন্সি। এই ফিগার থেকে আমরা বুঝতে পারছি, দেখো রিডান্ডেন্সি উইথ কনসিডারেশন সিঙ্গেল ফেলিউর। এখানে দেখো একটা হাই এসপি দুইটা, হ্যাঁ, হাই প্রেসার বা আমরা বলি যদি পাম্প যদি বলি, দুইটা কিন্তু একই লেভেল একই সাইজ, তাহলে দুই প্রান্তে দিচ্ছে হাই প্রেসার পাম্প, প্রাইমারি কুলেন্ট পাম্প যদি দুইটা রাখি, দুইটা দুই প্যারালাল দিলাম, এটা হলো রিডান্ডেন্ট, মানে এটা আছে, এটা সেফটি নষ্ট হলে এটা চলবে, এখানে কোনো কুলিং সিস্টেম ডিসরাপশন হবে না, এটা না করে রিডান্ডেন্ট। এরকম কয়টা পাম্প রাখবো, মানে রিডান্ডেন্সিতে বা অনেক মানে ইট কস্ট ইজ ইনভলভ, হিউজ কস্ট। তাহলে এখানে ডাইভার্স দেখো, লো প্রেসার পাম্প এন্ড হাই প্রেসার পাম্প, লো প্রেসার হাই প্রেসার, একটা প্রেসার আছে। তাহলে এখানে দেখো এটা হলো ডাইভার্স মানে কি, হাই প্রেসার পাম্প একটা, লো প্রেসার পাম্প, দুটা পাম্প একই রকম সাইজ নয়, কিন্তু আছে একটা যদি হয় আটটাতে কাজ চলতে পারে, কিন্তু এখানে সাইজ কম বেশি হলে, খরচ কম বেশি হলো, বা কোনো সময় অন্তত ক্রিটিক্যালিটি আমরা যে লস অফ কুলেন্ট দেখছি, এটা তো যদি আমরা ইয়া করতে যাচ্ছি রিডান্ডেন্ট, এটা হলো কোনো ইন্টারেস্ট হয়, এটা কিছুটা, এটা কিন্তু সেফটি এখানে কম্প্রোমাইজ করা হয়েছে কিছুটা, এখানে কম্প্রোমাইজ করাই হয়নি। মানে ইন্ডিপেন্ডেন্ট দেখো, এটা হলো একটা জেনারেটর, ডিজেল জেনারেটর দুইটা, এখানে টোটালি যে এখানে দুই জেনারেটর, আর এটা হলো নন ইন্ডিপেন্ডেন্ট, এখানে দেখো দুইটাকে সিরিজ করে দিয়ে দেওয়া হয়েছে, একটার সাথে আরেকটা কানেকশন দেখো। তাহলে আমরা একটা এই ধরনের আমরাতে ক্ষেত্রে, ইমার্জেন্সির ক্ষেত্রে হোক, সার্কুলেশন পাম্পের ক্ষেত্রে হোক, কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে হোক, আমরা টেম্পারেচার কন্ট্রোল বলি, প্রেসার কন্ট্রোল বলি, ফ্লো কন্ট্রোল বলি, তাই না, কারণ রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল বলি, রিঅ্যাক্টিভিটি মেজারমেন্টের কথা বলি, এখানে ক্ষেত্রে আমাদের অনেক ধরনের আমাদের ইয়া করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ডিজাইন বা ডাইভার্সিফাইড আছে কিনা, তারপর ডাইভার্সিটি রিডান্ডেন্সি আছে কিনা, ইন্ডিপেন্ডেন্সি আছে কিনা, কোথায় ইন্ডিপেন্ডেন্সি করতে হবে, কোথায় ডাইভার্সিটি করতে হবে, কোথায় রিডান্ডেন্সি করতে হবে, সেগুলো ডিপেন্ডিং অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইস্যুস, কনসিকুয়েন্সেস, এই জায়গায় ঘটলে কি ধরনের কনসিকুয়েন্স সিচুয়েশন হতে পারে, সেটার উপর ডিপেন্ড করে এটা করতে হবে। তাহলে আমাদের এগুলি মনে রাখতে হবে। তাহলে আমাদের সেফটি কনসেপ্টের যেহেতু উদ্দেশ্য ডিজাইনের একটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইজ দ্য সেফটি ইস্যু, তাই না, টু প্রোটেক্ট রিসোর্সেস, টু প্রোটেক্ট পিপল and to protect environment, তাই না, সেফটি যে আমরা ডিফেন্স ইন ডেপথ, তাহলে আমরা বলি যে এটা ফিজিক্যাল ব্যারিয়ার, মাল্টিপল ব্যারিয়ার, ফেল সেফ ডিজাইন, সিঙ্গেল ফেলিউর কনসেপ্ট, রিডান্ডেন্সি, ডাইভার্সিটি, design basis accidents, internal and external hazard, appropriate instructions, evaluation of the operating experience, systematic safety assessments, তাহলে এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে কনসিডার করতে হবে in order to ensure the nuclear safety regime। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখি যে রিঅ্যাক্টরের দুই ধরনের, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো বিডব্লিউআর স্ট্রাকচারটা কেমন ধরনের স্ট্রাকচার, বিডব্লিউআর স্ট্রাকচার কেমন, কন্টেইনমেন্ট বিল্ডিং এর রিঅ্যাক্টর কোরের স্ট্রাকচার কেমন, তারপরে এখানে যেহেতু টারবাইন লাগে না, এখানে টারবাইন লাগে আর ইয়া লাগে না, স্টিম জেনারেটর, এখানে স্টিম জেনারেটর লাগে, তাহলে দেখো রিঅ্যাক্টর কোর আলাদা, প্রেসারাইজার, এখানে প্রেসারাইজারও নাই, এখানে স্টিম জেনারেটর আছে, এখানে স্টিম জেনারেটর নাই, প্রেসারাইজার আছে, প্রেসারাইজার নাই, এখানে কোরের কন্ট্রোল রড উপরের দিকে, পিডব্লিউআর এর কন্ট্রোল রড বটমের দিকে। তাহলে এখানে দেখো কুলেন্ট পাম্প গুলো কিভাবে আছে, দুই জায়গায় বলা হয় প্রাইমারি কুলেন্ট রিসার্কুলেশন পাম্প, প্রাইমারি এইটার কোর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা দেখি ফিজিক্যালি, এখানে এটা হলো টারবাইন, তারপর হলো এখান থেকে সাবস্টেশন থেকে মানে জেনারেটর থেকে ওদিকে হবে, এখানে দেখো টারবাইন থেকে এখানে জেনারেটর, কন্ডেন্সার, বাকিটা তো কমন, এটাকে বলে আমরা টারশারি কুলেন্ট সার্কিট সিস্টেম, টারশারি কুলেন্ট, এটা হলো সেকেন্ডারি কুলেন্ট, এটা হলো প্রাইমারি কুলেন্ট, এখানে তিন ধরনের কুলেন্ট, এই কারণে পিডব্লিউআর রিঅ্যাক্টর মোর I mean strongest against any external event or internal event, কারণ এখানে ক্ষেত্রে রেডিয়েশন সরাসরি কেন ডাইরেক্টলি যা প্রাইমারি, কারণ এখানে দেখো মোস্টলি যে প্রাইমারি কন্টেইনমেন্ট বিল্ডিং এ থাকে হলো স্টিম জেনারেটর, প্রেসারাইজার, প্রেসার ভেসেল, রিঅ্যাক্টর কোর, আর এই দেখো বাকিগুলির কিন্তু রেডিয়েশনের কোনো সম্পর্ক নাই, বাকি কম্পোনেন্ট গুলো। আর এখান থেকে কিন্তু সরাসরি বিডব্লিউআর এর স্টিম যায়, সরাসরি রেডিওঅ্যাক্টিভ স্টিম হয়ে সরাসরি টারবাইনে যায়, তারপরে এগুলো কন্ডেনসেট হয়ে আবার ফিডব্যাক করে, তাই না। তাহলে বোঝা যাচ্ছে যে বিডব্লিউআর রিঅ্যাক্টর অনেকটা সিম্পল
কম্পেয়ার টু পিডব্লিউআর। অনেক যন্ত্রপাতি না কম পিডব্লিউআর এ, পিডব্লিউআর অনেক বেশি, দেখছো, যার কারণে এটা অনেক ব্যারিয়ার বেশি। এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা কনফাইন করা থাকবে এবং বাইরে কোনো রেডিয়েশনের ঝুঁকি থাকে খুব কম। আর এখানে হলো সরাসরি সেকেন্ডারি কুলেন্ট, যেহেতু মানে প্রাইমারি কুলেন্ট প্রাইমারি কুলেন্ট সরাসরি যায় স্টিম হয়ে আবার বাইরে চলে যাচ্ছে। তেমন টারবাইনটা তো বাইরে থাকে, টারবাইন জেনারেটর এটা তোর ভিতরে থাকে না। তাহলে ওখানে এখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ঝুঁকিটা বেশি থাকে কম্পেয়ার টু পিডব্লিউ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের স্ট্রাকচারগত পরিবর্তন পিডব্লিউআর এবং কোনটার ঝুঁকি কতটুকু কম্পেয়ার টু পিডব্লিউআর এবং কম্পাউন্ড ইজ সিম্পল ডিজাইন বিডব্লিউআর কম্পেয়ার টু পিডব্লিউআর। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করা হলো রূপপুরে, হোয়াই দ্য রূপপুর বা কান্ট্রি হ্যাজ সিলেক্টেড পিডব্লিউআর রিঅ্যাক্টর রাদার দ্যান বিডব্লিউআর। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি একটা নিউকামার নিউক্লিয়ার কান্ট্রির ক্ষেত্রে কোন ডিজাইন কোন রিঅ্যাক্টর টেকনোলজি আমাদেরকে সিলেক্ট করা জরুরি। কারণ আমাদের যেহেতু টেকনোলজি অ্যাডভান্স না, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাই কোনো কিছুতেই, তাহলে আমরা কোন ধরনের রিঅ্যাক্টর আমরা আনবো, এটা সিলেকশন অফ রিঅ্যাক্টর টেকনোলজি কিভাবে হওয়া উচিত। এই কারণেই এটা আমি একটু বললাম যে দুটার সাথে কেন আমরা পিডব্লিউআর সিলেক্ট করা হলো, বিডব্লিউআর নয় কেন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আলোচনা থেকে যে কেন পিডব্লিউআর করা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে বিডব্লিউআর। এখানে আমরা আগে বলেছি এইসব কিছু ডেটার কথা, আর এফিসিয়েন্সি কম বেশি অলমোস্ট কাছাকাছি। ইনলেট প্রেসার বিডব্লিউআর ডাইরেক্টলি অনেক কম প্রেসার, প্রাইমারি প্রেসার, সেকেন্ডারি এবং টেম্পারেচার কম্পেয়ার টু বিডব্লিউআর। প্রেসার অনেক কম হলে সরাসরি এটা যায় এবং এটা এখানে আউটলেটের টেম্পারেচারও খুব বেশি, এটা টেম্পারেচার খুব পার্থক্য নয়, খুব একটা বেশি না। আমি একটা বলছিলাম যে এই জন্য এটা হলো ডাইরেক্ট, এটা হলো ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল, এটা হলো ডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল, তাই না? ব্যবহার করা ডাইরেক্ট, এটা বয়লার সরাসরি স্টিম তৈরি করে, সরাসরি স্টিম তৈরি করে না, সেকেন্ডারি কুলেন্ট যায়, তারপরে সেকেন্ডারি কুলেন্ট যায় স্টিম জেনারেটর, তারপর এখান থেকে স্টিম হয়ে তারপর টারবাইনে যায়। তার মানে এটা ইনডাইরেক্ট র্যাঙ্কিং সাইকেল। তাহলে এফিসিয়েন্সি পয়েন্ট অফ ভিউতে আমরা দেখতে পাচ্ছি হাইট এফিসিয়েন্সি যদি হয়, একটা হলো বয়লিং ওয়াটার পিডব্লিউ একটু বেশি এবং বিডব্লিউ একটু কম, কিন্তু কেন প্রশ্ন। তাহলে এখানে অনেক ধরনের পার্থক্য আছে স্ট্রাকচারগত ভাবে, আমরা বলি কুলেন্ট ফ্লো রেটে কত দিক দিয়ে, প্রেসারে কত দিক দিয়ে, এফিসিয়েন্সি কত দিক দিয়ে, এবং আউটপুট তো মোটামুটি আমরা ডিজাইন করবো ওইভাবে, একটা সাইজের উপর ডিপেন্ড করবো। তাহলে এখন দেখো সেই পিডব্লিউ এর কম্পোনেন্ট যদি আমরা দেখি, যে একটা প্ল্যান্টের এখানে দেখি যে এখানে তো তোমরা বুঝতে পারছো যে এখানে পুরো প্ল্যান্টের জেনারেটর, টারবাইন, কন্ডেন্সার, মেইন স্টিম সাপ্লাই সিস্টেম, কন্টেনমেন্ট ভেসেল, তাই না? কন্টেনমেন্ট ভেসেল। তাহলে এখানে রিঅ্যাক্টর কুলেন্ট সিস্টেম, স্টিম জেনারেটর, প্রেসারাইজার, পিজেডার, ইমার্জেন্সি কুলিং সিস্টেম, তাই না? রেসিডুয়াল হিট রিমুভাল সিস্টেম, কেমিক্যাল ভলিউম কন্ট্রোল সিস্টেম, তাহলে অক্সিলারি ফিড ওয়াটার সাপ্লাই সিস্টেম, ফিড ওয়াটার সাপ্লাই সিস্টেম। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, কিভাবে থাকবে, সরি, এখানে এইগুলো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে এখানে স্পেস দেখো, কন্টেইনমেন্ট স্পেস সিস্টেম এখানে থাকে, এটার মধ্যে স্প্রে করে যখন ইমার্জেন্সি কুলিং এর ক্ষেত্রে এগুলো কন্টেইনমেন্ট স্পেস সিস্টেম থাকে। এখানে কিভাবে ঝর্ণার মতো পানি পড়বে, পোর্টটাকে ফ্লাড করা হবে ইন কেস অফ অ্যাক্সিডেন্ট, যাতে কোনো স্টেশন ব্ল্যাক আউট হয়, এই জায়গায় যদি ব্ল্যাক আউট হয় বা কোনো কিছু চললো না, পাম্প বন্ধ হয়ে গেল, তাহলে কি করে এটাকে পোর্টটাকে ফ্লাডেড করতে হবে পানি দিয়ে, যাতে কুলিং করতে হবে। কারণ আমাদের জানি একটা সেফটি সিস্টেম এনশিওর করতে গেলে কি করতে হবে, রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করতে হবে, হিট রিমুভ করতে হবে, কুলেন্ট প্রপারলি কুল করতে হবে। তাহলে হিট রিমুভ রিঅ্যাক্টিভিটি বা পাওয়ার কন্ট্রোল করতে হয়, তাহলে কি করতে হবে, তাই না? সেক্ষেত্রে স্টিম জেনারেটর তো সাথে সাথে স্টিম তৈরি করা হলো, তাহলে স্টিম তৈরি করা হলে স্টিমটা কি টারবাইনে গেলে কি টারবাইন বন্ধ হয়ে গেল, তো স্টিমটাকে কি করতে হবে, হঠাৎ করে রিঅ্যাক্টর বন্ধ হয়ে গেল বা স্টেশন ব্ল্যাক আউট, কিন্তু ফিশন রিঅ্যাকশন তো চলা শুরু করলো, কন্ট্রোলার ড্রপ হলো, রেসিডুয়াল হিটে মেল্টডাউন হয়ে যেতে পারে, রেসিডুয়াল হিট জেনারেশন, অলদো মানে ফিশন রিঅ্যাকশন স্টপস, বা রেসিডুয়াল হিটের কারণে রিঅ্যাক্টিভিটি অনেক বেড়ে যেতে পারে, পাওয়ার বেড়ে যেতে পারে, স্টিম তৈরি হবে। তো স্টিমটা কি করতে হবে, স্টিম তো টারবাইন তো বন্ধ, অন্যান্য পাম্প তো সব বন্ধ, তাহলে স্টিম কি করবো,
কেউ বলতে পারবা স্টিমটা কি করতে হবে ইমার্জেন্সি সিচুয়েশনে? স্টিমটা কি করতে পারি বলো? স্টিমটাকে ম্যানেজ করবো কি করে? এনি ভলান্টিয়ার, স্টিমটাকে কি করে ম্যানেজ করব? কিন্তু রেসিডুয়াল হিট থেকে তো ফিশন রিয়াকশন বন্ধ হওয়ার সাথে সাথে রেসিডুয়াল হিটে অনেক হিট জেনারেট করবে। পানি পানি আগুনের মতো, আগুনের সবচেয়ে বেশি হয়ে যাবে, যেহেতু প্রাইমারি কুলেন্ট পাম্প বন্ধ হয়ে গেছে, রিসার্কুলেশন বন্ধ, ফোর্স কুলিং বন্ধ, হিট ট্রান্সফার বন্ধ অলমোস্ট, যেহেতু কুলেন্ট ফ্লো বন্ধ বা কুলেন্ট ন্যাচারালি সার্কুলেশনের মতো হয়ে গেছে, তা এখানে হিট জেনারেট হবে, প্রচুর হিট, হিটের কারণে রিঅ্যাক্টর করে পানি আগুনের মতো হয়ে যাবে, স্টিম হবে, স্টিম জেনারেটর থাকবে, প্রেসারাইজারটা কন্ট্রোল করতে পারবে না, যতই পানি উপর থেকে পানি ফ্ল্যাশ করুক না কেন, এটা কুলিং জন্য হবে করবে, কিন্তু স্টিম তৈরি হবে যথেষ্ট। তাহলে স্টিম তৈরি করলে টারবাইন তো বন্ধ থাকবে, অন্য সিস্টেম তো বন্ধ হয়ে গেছে, পাওয়ার নাই, তাহলে কি করে আমরা স্টিম ম্যানেজ করব? একটা ভালভ আছে না স্যার যেটা স্টিম অন্যদিকে পাঠায় দেয়? হ্যাঁ, একটা এই যে মেইন স্টিম সাপ্লাই সিস্টেম, হ্যাঁ, এটা দিয়ে আমরা এনভায়রনমেন্টে ছেড়ে দিতে পারি, অথবা বাইপাস আছে একটা, বাইপাস লাইন দিয়ে কন্ডেনসেট করে আবার এটা ফিট করবে, বুঝতে পারছো? মেকানিক্যালি ন্যাচারাল গ্রেভিটিতে বাইপাস লাইন আছে, যেটা সরাসরি ওদিক যাবে না, যাই এখানে যে গ্রেভিটি সিস্টেমে বা অন্য পাওয়ার সিস্টেম, মেকানিক্যাল পাওয়ার, প্রেসার, কম্প্রেস প্রেসার, কম্প্রেস গ্যাসের মাধ্যমে বাল্বগুলি খুলবে, খুলে দিক দিয়ে হয়ে এই স্টিমগুলি কন্ডেন্স হয়ে আবার এটা রিঅ্যাক্টরের মধ্যে চেষ্টা করা হবে স্টিম জেনারেটর ঢুকানো, রিঅ্যাক্টরে ঢুকানো, আর কিছু ছেড়ে দিতে হবে বাতাসে, মানে এনভায়রনমেন্টে, বুঝতে পারছো? তা নাহলে এটা ম্যানেজ করা বড় কঠিন। তাহলে এগুলো অ্যাব্রিভিয়েশনস। তাহলে এখানে দেখো, তাহলে আমি একটা প্রশ্ন করি তোমাদের কাছে, যে ফুকুশিমা রিঅ্যাক্টর কোন ধরনের ছিল, যে ফুকুশিমা রিঅ্যাক্টর গুলো অ্যাক্সিডেন্ট হলো? বিডব্লিউআর। কোন ধরনের রিঅ্যাক্টর? বিডব্লিউআর। রাইট। চার্নোবিলে? চার্নোবিলে চার্নোবিল কোন ধরনের রিঅ্যাক্টর ছিল? হ্যাঁ, বিডব্লিউআর কিন্তু প্রেসার টিউব। চার্নোবিলে বিডব্লিউআর ছিল, নো, প্রেসারাইজ টিউব ছিল। এটা হলো আরবিএম কে, যাই হোক সেটা হলো বিডব্লিউআর টাইপেরই, ডিজাইন ভিন্ন কিন্তু বিডব্লিউআর একটা। তাহলে ফুকুশিমা হলো বিডব্লিউআর, চার্নোবিল ওয়ান কাইন্ড অফ বিডব্লিউআর, আরবিএম কত ডিজাইন ভিন্ন, একটা প্রেসার টিউব চ্যানেল থাকে, কিন্তু এখানে কোনো জেনারেটর নাই, ইটসেলফ এসে জেনারেটর, বয়লার নাই, আলাদা কিছু নাই, নিচেই সে বিডব্লিউআর টেকনোলজি, বিডব্লিউআর টাইপ। তাহলে বিডব্লিউআর টেকনোলজি দুইটা অ্যাক্সিডেন্ট দেখতে পাইলাম, একটা হলো ফুকুশিমা আর একটা হলো রাজশাহী, আরবিএম কে মানে বিডব্লিউআর টেকনোলজি। তাহলে টিএমএ অ্যাক্সিডেন্টটা কোন ধরনের রিঅ্যাক্টর ছিল? টিএমআই পিডব্লিউআর। এই রিঅ্যাক্টরে দেখা যায় কাদের, দেখো এটা কি টিএমআর অ্যাক্সিডেন্টের কথা বলছি না আমরা? জি স্যার। তাহলে এখন এটা দেখতে কি বিডব্লিউআর মনে হয় না পিডব্লিউআর মনে হয়? পিডব্লিউআর। তাহলে পিডব্লিউআর, তাহলে ইটস ক্লিয়ার। তাহলে পিডব্লিউআর কি হয়েছিল? জানুয়ারিতে কি হয়েছিল পিডব্লিউআর এ? স্লাইড দেখলে বলতে পারো। স্যার হচ্ছে মেইন ফিড ওয়াটার পাম্পে প্রবলেম ওয়ার্কিং, দেখো মেইন ফিড ওয়াটার পাম্প, দেখো প্রাইমারি কুল্যান্ট, এখানে এটা তো স্টিম জেনারেটর প্রেসারাইজার, তাহলে এখানে রিঅ্যাক্টর কুল্যান্ট পাম্প, তাহলে ফিড ওয়াটার পাম্প এটা সেকেন্ডারি মেইন ফিড ওয়াটার পাম্প, তাহলে এটা সেকেন্ডারি ফিড ওয়াটার পাম্প, এটা মেইন ফিড ওয়াটার পাম্প মানে এটা সেকেন্ডারি কুল্যান্টের, তাই না? এই যে স্টিম জেনারেটর ঢুকতেছে, আবার স্টিম বেরিয়ে টারবাইনে যাচ্ছে, টারবাইনটা কন্ডেনসেট হয়ে কুলিং টাওয়ারে যাচ্ছে, কুলিং টাওয়ার থেকে আবার ব্যাক করতেছে, এই করে। তো এখানে এটা এই ভালভ কি হয়েছিল, স্টপস ওয়ার্কিং, স্টিম জেনারেটরস আর নট এবল টু রিমুভ, তাই না? তাহলে কি রিঅ্যাক্টর বিল্ডিং, তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছিল প্রেসারাইজ রিলিফ ভালভ, তাহলে এখানে এইগুলাতে সমস্যা হচ্ছিল, এগুলো তারা দেখতে পায় নাই, দেখতে না পাওয়ার কারণে এখানে তাহলে কি হলো,
যদি এখান থেকে স্টপস ওয়ার্কিং যদি হয়, তার মানে এখানে যদি না যায় তাহলে কি হবে? এই ভালভ যদি কাজ না করে তার মানে কি এখানে কোনো পানি এখানে রিসার্কুলেটিং কুলিং বা যদি এখানে সার্কুলেশন না হয় স্টিম জেনারেটর তো সে পারবে না। তাহলে এখান থেকে কুইকলি হিট জেনারেটে ওভার হিটিং হয়ে রিঅ্যাক্টরের কোর মেল্টডাউন হয়ে যাবে, রিঅ্যাক্টরের ফুয়েল মেল্টডাউন হয়ে যাবে। দেখো কত মুহূর্তে রেসিডুয়াল হিটের কত ধরনের কত স্ট্রং সিগন্যাল, মুহূর্তের মধ্যে সব আগুন হয়ে যাবে, পানিগুলো আগুন হয়ে যায়। আগুন হওয়ার মতো তারপরে অ্যাকচুয়ালি রিঅ্যাক্টর মানে ফুয়েল ক্যারিং কে হিট করার সাথে এখানে রিঅ্যাকশন হয়ে এখানে কি হাইড্রোজেন জেনারেট করে, তারপরে এখানে অনেক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় ক্ল্যাডিং এর সাথে, আগুন পানির সাথে, আগুন পানি ওয়ান কাইন্ড অফ প্লাজমার মতো মনে করো। কুইকলি টেম্পারেচার 600-700। ফুয়েলের মেল্টিং টেম্পারেচার কত বলতে পারবা? ফুয়েলের মেল্টিং টেম্পারেচার কত? ক্ল্যাডিং এর মেল্টিং টেম্পারেচার কত? ক্ল্যাডিং এর মেল্টিং টেম্পারেচার কত? ক্ল্যাডিং কি থাকে? জিরকালয় থাকে, তাই না? স্টেনলেস স্টিল থাকে, কিন্তু কমার্শিয়াল রিঅ্যাক্টর গুলোতে জিরকালয় গ্রেড আছে 1 2 3 4। জিরকালয় তো অ্যালয় একটা টাইপ, এর মেল্টিং 1000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ডিগ্রি 1000 ডিগ্রি ক্ল্যাডিং এর। স্যার আর ফুয়েলের প্লেটস গুলো হবে 1200। ফুয়েলের হ্যাঁ, শিওর বলতে পারি না কেউ স্যার। বলতে পারে? কেউ আছে বলতে পারবে ফুয়েলের টেম্পারেচার মেল্টিং টেম্পারেচার কত? সাদিয়া আছে নাকি? সাদিয়া আছে? চন্দ্রিতা সাদিয়া আছে তোমাদের পার্টিসিপেন্ট লিস্টে? জি স্যার। সাদিয়া বলো যে ফুয়েলের টেম্পারেচার কত, মেল্টিং টেম্পারেচার? স্যার মনে নাই। মনে নাই মানে? তাহলে ক্ল্যাডিং এর টেম্পারেচার বললো 1000। চন্দ্রিতা তোমার কাছে কি মনে হয় ক্ল্যাডিং এর টেম্পারেচার কত, মেল্টিং? স্যার ও তো 1200 বললো। 1200, সরি 1200 বলছি, তাহলে 1200 ঠিক আছে। তাহলে প্রাইমারি আরো বেশি হয় মনে হয়। 1200 মতো 1100 1200, তারপরে বিভিন্ন ফেজ ট্রানজিশন হয় 1200 পর্যন্ত ম্যাক্সিমাম। তারপর কুলেন্ট জিরকালয় যদি থাকে, বিভিন্ন গ্রেড মেটেরিয়াল হতে পারে ক্লিনিং এর, তো জিরকালয়ের ক্ষেত্রে নরমালি 1200 পর্যন্ত ম্যাক্সিমাম, এর মধ্যে গলে যায় এগুলো। কিন্তু তার আগে 500-600 আগেই তো শুরু হয়ে যায় ঝামেলা। কিন্তু প্রাইমারি কুলেন্টের টেম্পারেচার নরমাল কন্ডিশনে কত? সাদিয়া নরমাল কন্ডিশনে প্রাইমারি কুলেন্টের টেম্পারেচার কত অপারেটিং সিচুয়েশনে? প্রাইমারি কুলেন্টের স্যার 260 280 এরকম। না, এটা হলো ইনলেট। আউটলেট হলো 325 320 30 25 পর্যন্ত হয়, তাহলে অপারেটিং। তাহলে 320 25 30 যদি হয়, তা বুঝতে পারছো যদি 16 মেগাপ্যাসকেল বা 17 মেগাপ্যাসকেল, তাহলে মুহূর্তের মধ্যে কি করে টেম্পারেচার চলে যায় ক্ল্যাডিং এর মেল্টিং এর কাছে। ফুয়েল আর মেল্টিং টেম্পারেচার হলো প্রায় 2850 ডিগ্রি সেলসিয়াস। 2850 ফুয়েল আর মেল্টিং টেম্পারেচার। তারপরে না মেল্টিং হয়ে পুরো গলে যায়, লিকুইড হয়ে যায়। তাহলে কি করে হলো হয়ে যায়, সেই জিনিসটা আমি বলছি যে তাদের এখানে কত ধরনের এমপ্লয়ি। আর একটা জিনিস এখানে বলতে চাই, স্টিম জেনারেটরে প্রাইমারি কুলেন্টটা যায় আর সেকেন্ডারি কুলেন্ট স্টিম জেনারেটর ইনডাইরেক্ট মিক্সিং হয়, তারপরে স্টিম আসে। তাহলে স্টিম জেনারেটরে এই প্রাইমারি কুলেন্ট আর সেকেন্ডারি কুলেন্ট কে ওপেন চ্যানেল কে ক্লোজ চ্যানেলে ফ্লো করে বলতে পারবা সাদিয়া? স্যার বুঝি নাই কি বলুন। মানে স্টিম জেনারেটর তো দুইটা ফ্লুইডে ঢুকে, তাই না? একটা ফ্লুইড প্রাইমারি কুলেন্টে ঢুকে, সেকেন্ডারি কুলেন্টে ঢুকে। তো স্টিম জেনারেটর কতগুলো টিউবস এর ভিতর দিয়ে একটা ফ্লুইড ঢুকবো, আর একটা ফ্লুইড থাকবে ওপেন, তার মানে ওপেন ফ্লো। একটা হলো কনফাইন্ড ফ্লো, মানে ক্লোজ ফ্লো, একটা হলো ওপেন ফ্লো। তো ওপেন ফ্লো কোন ফ্লুইডটা আর ক্লোজ ফ্লো কোন ফিড ফ্লুইডটা? ওয়াটার স্যার, একটা ফিড ওয়াটার থাকবে আর একটা যেটা রিঅ্যাক্টর থেকে হট ওয়াটার যেটা আসে ওটা যাবে হলো স্টিম জেনারেটরের ইনলেটে। ইনলেটে তো দুইটাই ঢুকবে। ইনলেট একটা ইনলেট দিয়ে ঢুকবে হলো
হট ওয়াটারটা মানে রিঅ্যাক্টর থেকে আরেকটাই ফিড ওয়াটার। একটা ফিড ওয়াটার ঢুকলো বাইরের থেকে, তার মানে কন্ডেনসেশন থেকে কুলিং টাওয়ার থেকে আইসে যখন ঠান্ডা ওই পানিটা যাবে স্টিম জেনারেটর ঢুকবে। আমার প্রশ্ন হলো স্টিম জেনারেটর তো একটা হিট এক্সচেঞ্জ করে, এখানে হিট এক্সচেঞ্জারের মধ্যে তো দুইটা কুলেন্ট ঢুকতেছে, প্রাইমারি কুলেন্ট সেকেন্ডারি কুলেন্ট। ফিড ওয়াটার মানে সেকেন্ডারি কুলেন্ট, প্রাইমারি কুলেন্ট ফ্রম হট ওয়াটার যেটা হাই প্রেসার হাই টেম্পারেচার। তো স্টিম জেনারেটর যখন ঢুকবে তখন কোনটা ক্লোজ ফ্লো থাকবে কোনটা ওপেন ফ্লো থাকবে? দুই ধরনের ফ্লুইড তো ঢুকতেছে, দুইটা তো একসাথে মিশছে না। আর ক্লোজড থাকবে যেটা প্রাইমারি কুলেন্ট, ওটা ফিড ওয়াটারটা ওপেন থাকবে। রং অ্যান্সার, অপোজিট। কারণ প্রাইমারি কুলেন্ট থাকবে, সেকেন্ডারি কুলেন্ট তো হবে, সেকেন্ডারি কুলেন্ট যেটা থাকবে সেটা কোথাতে যাবে, সেটা ওপেন থাকবে, সেটা ফ্রি থাকবে, ফ্রি ক্লোজ ওপেন ফ্লো থাকবে। ওইটাই তো স্টিমে কনভার্ট হয়ে যায় না? হ্যাঁ সেটা সেই জন্যই সে ওপেন থাকবে, ওপেন ফ্লো। স্যার এটাই তো বললাম। কোথায় বললা? তুমি তো বলছো মনে উল্টাটা। আর প্রাইমারি কুলেন্ট থাকবে গাইডেড টিউবের মধ্যে, প্রাইমারি কুলেন্টটা ঢুকবে, মানে প্রাইমারি কুলেন্ট হট ওয়াটার থাকবে টিউবের ভিতরে যাবে। হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টিউবস থাকে জেনারেটরে, স্টিম জেনারেটরে, সেই টিউবের ভিতর দিয়ে ঢুকবে হলো প্রাইমারি কুলেন্টটা, সেটা গাইড হয়ে হিট দিয়ে ইনডাইরেক্টলি সে আবার ব্যাক করবে এখানে, যে আবার ব্যাক করে এই যে এখান থেকে ব্যাক করে সে ঢুকবে আবার রিঅ্যাক্টর করে, কোল্ড ল্যাগ দিয়ে ঢুকবে। আর হট ফ্লুইডটা প্রাইমারি হট ফ্লুইড যেটা হট কুলেন্ট, সেটা জেনারেটরের টিমগুলির ইন্টারনাল পাইপস গুলির ভিতর দিয়ে ঢুকবে, এবং সে পাইপের মধ্যে ঢুকে হিটটা সেকেন্ডারি কুলেন্ট ওপেন মাছের মতো দৌড়াদৌড়ি করবে পানির মধ্যে, তার কোনো গায়ে সে হয়ে উপরে স্টিম হবে, কারণ সে তো স্টিম হতে হবে, সে তো ওপেন থাকবে। হিট খায়া যে স্টিম হবে আগে সে আগে ফুটবে, চলে যাবে স্টিম হয়ে, আগে চলে যায় টারবাইনে চলে যাবে, যে স্টিম হবে না সে নিচে থাকবে, এই জন্য এটা ওপেন ফ্লো থাকবে। তাহলে সেকেন্ডারি কুলেন্ট থাকবে ওপেন ফ্লো সিস্টেম, আর প্রাইমারি কুলেন্ট থাকবে হলো ক্লোজ ফ্লো সিস্টেম, এখানে টারবাইনে যাবে। আরেকটা বিষয় এখানে আমরা বলছি, তাহলে আমরা এখন দেখলাম যে এখানে হিট এক্সচেঞ্জিং সিস্টেম, এখানে প্রেসারাইজারের কাজ কি, কন্ট্রোল রড এগুলো কি কাজ, তারপর আর অন্য এখানে যে টিএমএ অ্যাক্সিডেন্টে কি দুর্ঘটনা ঘটার ফলে কিভাবে কোর মেল্টডাউন হয়েছে, এই জন্য যেন পিডব্লিউআর কোর মেল্টডাউন হওয়ার সুযোগের ফলেও মানুষ হয় নাই, মানুষ কি হয় নাই, রেডিয়েশনে খায় নাই, কারণ কন্টেইনমেন্ট স্ট্রাকচারে কনফাইন করা ছিল রেডিও অ্যাক্টিভিটি, মেল্ট হওয়ার ফলেও এখানে রেডিও অ্যাক্টিভিটি বাইরে যায় নাই। কিন্তু বিডব্লিউআর এর ক্ষেত্রে ডিজাইনগত স্ট্রাকচারের কারণে ওই রিঅ্যাক্টর বিলে একসাথে ওগুলি সব সহ সরাসরি হয়ে যায়, বাইরে চলে যায়। এই জন্য বিডব্লিউআর রিঅ্যাক্টর আর বেশি রিস্কি, বেশি আনসেফ কম্পেয়ার টু পিডব্লিউআর। হলো মানে মানুষ যাতে রেডিয়েশন ঝুঁকির মধ্যে না থাকে সে বিষয়টাই এখানে দেখানো হয়েছে, যেটা মোর রোবাস্ট স্ট্রঙ্গার সেফটি পয়েন্ট অফ ভিউতে। আর এখানে দেখানো হচ্ছে যে এখানে দেখো, আর সেকেন্ডারি আইল্যান্ড আমরা বলছি না ব্যালেন্স অফ প্ল্যান্ট কি, সেকেন্ডারি নন নিউক্লিয়ার পার্ট, এখানে দেখো নন নিউক্লিয়ার পার্ট মানে টারবাইন, জেনারেটর, ট্রান্সফর্মার, তাহলে কুলিং টাওয়ার, তাহলে সেকেন্ডারি কুলেন্টের পাম্প, কন্ডেন্সার, এইসব হলো টারবাইন, এগুলো হলো নন নিউক্লিয়ার পার্ট। আর নিউক্লিয়ার পার্ট বুঝতে পারছো যেটা ভিতরে থাকে এখানে, এই যে কন্টেইনমেন্ট বিল্ডিং এ যেটা থাকে, এখানে আরো অনেক কিছু ইমার্জেন্সি কুলিং সিস্টেম থাকে, আরো অনেক কিছু থাকে, সেটা হিট রিমুভাল সিস্টেম। তাহলে আমরা এখানে দেখতে এসেছি যে সিস্টেম কনফিগারেশন বিডব্লিউআর, তো বিডব্লিউআর দেখো এটার কনফিগারেশন কেমন এখানে, এটা তো মেইন স্ট্রিম সাপ্লাই সিস্টেম, এটাকে বলা হয় দেখো স্ট্রাকচারগত পার্থক্য কি, আর আগেরটা কি, আগের দেখো স্ট্রাকচারগত পার্থক্য ছিল পিডব্লিউআর এর, আর বিডব্লিউআর এর দেখো যে কি ধরনের পার্থক্য, কন্ট্রোলার ড্রাইভ, এখানে প্রেসারাইজারও নাই, স্টিম জেনারেটরও নাই, এখানে বিল্ডিং দেখো কোনটা হাইটটা বড় হতে পারে, রিঅ্যাক্টর বিল্ডিং এর হাইট, এটা হলো প্রাইমারি কন্টেইনমেন্ট ভেসেল, এটা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, এখানে স্প্ল্যাশ, এখানে আছে ক্লিনিং ওয়াটার সিস্টেম, ফিড ওয়াটার, বিভিন্ন রিঅ্যাক্টর কুলেন্ট আইসোলেশন কুলিং সিস্টেম, ইসিসিএস, রেসিডুয়াল হিট, বিভিন্ন এখানে কিভাবে থাকে, স্ট্রাকচারগত কতটুকু পার্থক্য এখানে আছে। তাহলে আমরা এখানে দেখি যে এগুলি কেন কিভাবে, হ্যাঁ, তাহলে এখানে এটার কম্পোনেন্ট গুলো কোনটা কি মিন করে, সংক্ষেপগুলো, অ্যাব্রিভিয়েশন গুলো, অ্যাক্রোনিমিস গুলো এখানে বলা আছে, যে কোনগুলো রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট সিস্টেমে, রিঅ্যাক্টর শাটডাউন সিস্টেমে, আদার অক্সিলারি সিস্টেমে,
অথবা রিঅ্যাক্টর কুলিং সিস্টেমে কি কি আছে সেগুলো এখানে দেখানো হচ্ছে যে বিডব্লিউআর পিডব্লিউআর এর সাথে বেসিক্যালি কতটুকু পার্থক্য। তো আমরা এখানে দেখতে পাই যদি আরেকটা দেখি রিঅ্যাক্টর সার্ভিস, এটা ক্রেন সার্ভিসের জন্য রিঅ্যাক্টর বিল্ডিং, কনক্রিট রিঅ্যাক্টর বিল্ডিং অর্থাৎ রিঅ্যাক্টর ভেসেল, দেখো রিঅ্যাক্টর কোর। তারপরে এখানে দেখো এটার মধ্যে বিডব্লিউআর রিঅ্যাক্টরের মধ্যে দেখো যে হট ওয়েল একটা আছে, হট ওয়েল একটা ড্রাই ওয়েল। ড্রাই ওয়েলটা কি দেখো এখান থেকে যে স্টিল শেল অফ ড্রাই ওয়েল, ড্রাই ওয়েল থাকে এই যে এটা এখানে কন্ডেন্সার, এখানে আবার পানি থাকে। এটা আবার ইমার্জেন্সি কেসে হেল্প করে কুলিং এর ক্ষেত্রে। স্প্যান ফুয়েল পুল কোথায় থাকে দেখো উপরে স্প্যান ফুয়েল পুল। এটা হলো এই বিল্ডিংটা, এটার নাম মানে কি, এটা হলো প্রাইমারি কন্ট্রোল পিসিবি বলছিলাম, এটা হলো পিসিবি তাই না। এটা হলো এটা কি এটা, তাহলে এইগুলো কি ডিজাইনটা দেখো ডোম ইয়ার মতো এখানে এখানে পানি সে ক্যাঙ্গারুর মতো যেরকম তার থলের মধ্যে বাচ্চা রাখে, এখানে দেখো কিভাবে সে পানি স্টোর করে ওয়েট ওয়েলে, ওয়েট ওয়েল দেখো ড্রাই ওয়েল দেখানি এখানে কিভাবে করে কিভাবে এখান থেকে কুলিং ওয়াটার নেয় ইন কেস অফ ইমার্জেন্সি কেসে কন্ট্রোলার। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে এখানে যদি আরো দেখি যে ফুকুশিমা আমরা বলছিলাম যে বিডব্লিউআর রিঅ্যাক্টরে তাই না, তাহলে এখানে বিভিন্ন এগুলিতে বলা হয়েছে যে ওটার একটা আমি একটা ফিগার দিয়েছি যে বিডব্লিউআর রিঅ্যাক্টর এখন যেটা হয়েছিল কন্টিনিউ যে পাওয়ার চলে গেছিল, হাইড্রোজেন এক্সপ্লোশন হলো। তাহলে এখান থেকে দেখো এই বিল্ডিং এটাই এটার প্রাইমারি বিল্ডিং গুলো রিঅ্যাক্টর বিল্ডিং গুলো পরে থাকে অনেক দূরে। এটা হলো পিসিবি, এখানে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল হলো এটা হলো পিসিবি প্রাইমারি কন্টেনমেন্ট ভেসেল। এটা স্ট্রাকচার আর পিডব্লিউআর স্ট্রাকচার একরকম না, এটা উড়ে গিয়েছে, এগুলো উড়ে যায় এখানে এক্সপ্লোশন হাইড্রোজেন জেনারেট করা। এখানে যখন পাওয়ার ছিল না, যখন স্টেশন ব্ল্যাক আউট হয়ে গেল, তারপরে এই কারণে এখানে কোর মেল্টডাউন করে হলো এবং হাইড্রোজেন রিকম্বাইনার ছিল না, যখন হাইড্রোজেন জেনারেট করছিল এগুলো হাইড্রোজেনের প্রেসার জেনারেট করতে করতে এখানে এয়ারের মধ্যে অক্সিজেনের কন্ট্যাক্টে হাইড্রোজেন অক্সিজেনের কন্ট্যাক্টে এক্সপ্লোশন হলো, তখন এই বিল্ডিং ফেটে গেল, ব্লোর আউট হয়ে গেল। তাহলে সেই বিষয়গুলো এখানে বিডব্লিউআর রিঅ্যাক্টরের যে স্ট্রাকচার আর পিডব্লিউ রিঅ্যাক্টরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো একটু ফিজিক্যালি দেখো তাহলে একটা বুঝতে পারছো যে টরাস ওই যেটা বললাম যে ওয়েট ওয়েল ব্যান্ড লাইন্স, তারপরে এখানে দেখো স্ট্রাকচারে ড্রাই ওয়েল কি ধরনের, হ্যাঁ ড্রাই ওয়েল টোরাসে এখানে পানি রাখে এটা স্ট্রাকচার আর পিডব্লিউআর স্ট্রাকচার অনেক পার্থক্য আছে ফিজিক্যালি, আমরা এটা বুঝাতে যাচ্ছি। তাহলে আমার একটা প্রশ্ন যে হাইট কার বেশি হবে, মানে বিডব্লিউআর তুলনায় কার হাইট, একটা বিল্ডিং এর হাইট বা পিসিবি কার হাইট বেশি হবে, পিডব্লিউআর না বিডব্লিউআর এর? সনরিতা? স্যার পিডব্লিউআর হাইট। জি স্যার। কেন? ফিজিক্যাল হাইট, একটা বিল্ডিং এর হাইট বিডব্লিউআর না পিডব্লিউআর? তুমি বলছো পিডব্লিউআর, অ্যান্সারটা মনে হয় না খুব একটা সঠিক। স্যার আমি শিওর জানি না। দেখো তাহলে আমরা যাই দেখি অ্যান্সারটা এরপর দেখবো। সেফটি ডিজাইন গাইডলাইন্স রিঅ্যাক্টর শাটডাউন সিস্টেম। শাটডাউন কয় ধরনের আছে তোমরা কি জানো? কয় ধরনের শাটডাউন আছে? শাটডাউন সিস্টেম, হ্যাঁ হট শাটডাউন, কোল্ড শাটডাউন, কয় ধরনের শাটডাউন? স্যার হট শাটডাউন আর কোল্ড শাটডাউন। হট শাটডাউন, কোল্ড শাটডাউন, একটা হলো প্রাইমারি, একটা হলো পার্মানেন্ট শাটডাউন, মানে গ্যারান্টেড শাটডাউন, একদম গ্যারান্টি দিলাম শাটডাউন হয়েছে, তুমি এখন এটাকে অনেকদিন রাখতে পারো। এই তিনটে শাটডাউনের মধ্যে পার্থক্য কি তুমি বলতে পারবা? যে হট শাটডাউন, কোল্ড শাটডাউন এবং গ্যারান্টেড শাটডাউন বলতে পারবা? তাহলে এখানে শাটডাউন সিস্টেমের মধ্যে আমি বলছি যে ইন্ডিকেট অফ কোর এন্ড ফুয়েলস ইন নরমাল অপারেশন অ্যাবনর্মাল ইভেন্টস হতে হবে। ইনহেরেন্ট সেফটি, আমরা বলছিলাম যে ফুয়েলের মধ্যে কি কি থাকে ইনহেরেন্ট সেফটির জন্য, একটা হলো ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স, একটা হলো ইনহেরেন্টের মধ্যে হলো আমরা ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স তো আছে, প্লাস ফুয়েলের মধ্যে কি কি দিয়ে দেওয়া যাতে রিঅ্যাক্টিভিটি মানে নিউট্রন অ্যাবজর্ব করতে পারে, তাই না? একটা ডপলার ইফেক্ট হয় না, তাহলে ভয়েড কোএফিসিয়েন্ট হয় না,
তাহলে এগুলোর জন্য আমরা কি করি, ওই যে প্রথম পড়ালাম এই স্লাইডেই তো, এই স্লাইডের মধ্যে তো আছে ভয়েড কোএফিসিয়েন্ট কি রোল প্লে করে, ডপলার ইফেক্ট কি এফেক্ট করে, ফয়েলের মধ্যে কি দিলে এগুলো তৈরি হয়, এনে ইনহারেন্ট সেফটি থাকে হয়। স্টেবিলিটি অফ পাওয়ার কন্ট্রোল, রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল মানে পাওয়ার কন্ট্রোল, ইনস্টলেশন রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল সিস্টেম, পাওয়ার কন্ট্রোল সিস্টেম, টু রিঅ্যাক্টর শাটডাউন সিস্টেমস উইথ ডাইভার্সিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি, এনাফ রিঅ্যাক্টর শাটডাউন মার্জিন, তার মানে শাটডাউন মার্জিন করুন। তাহলে আমরা বলছি যে রিঅ্যাক্টর শাটডাউন 3 ধরনের হয়। ইমার্জেন্সি শাটডাউন যখন হঠাৎ করেই কন্ট্রোল রড ড্রপ করবে, যে কোনো আর্থকোয়েক কারণে হোক, ওভার লিমিটের কারণে, প্রেসার, টেম্পারেচার, রিঅ্যাক্টিভিটি এগুলো এক্সিড করলে লিমিট, রেগুলেটরি সেট লিমিট থাকে। একটা হলো রেগুলেটরি সেট লিমিট, আরেকটা হলো ডিজাইন সেট লিমিট, আরেকটা হলো অপারেটিং সেট লিমিটস এন্ড কন্ডিশন। 3 ধরনের সেফটি পয়েন্ট, সেফটি লিমিট থাকে। একটা হলো অপারেটিং কন্ডিশনে, একটা হলো রেগুলেটরি কন্ডিশনে, একটা হলো ডিজাইন কন্ডিশন। কারণ ডিজাইনার দ্যাট টপ তারা ডিজাইন, তো এইটা হলো ম্যাক্সিমাম, দেওয়া যাবে না, ওটা তো ডাইরেক্ট আসা যাবে না। তাহলে আগে দেওয়া হয়, তাহলে অপারেটর রেগুলেটররা কি তৈরি করে, তারা ডিজাইন পয়েন্ট অফ ভিউতে ডিজাইনার লিমিটস, ডিজাইনার সেট পয়েন্ট গুলি দেখে তারা রেগুলেটরি একটা গাইডলাইন তৈরি করা যায়, এই রিঅ্যাক্টরের বেশি যাবে না, কিন্তু এই রিঅ্যাক্টিভিটি এই দেখবা, প্রেসার, টেম্পারেচার এই সমস্ত দেখবা, এর বেশি জানা ফ্লো, এগুলো দিয়ে ধরাই দেয়, যে এই একটা গাইডলাইন দিয়ে দেয়, অথরাইজেশন ওরা ইন্সপেকশন করবে। না হলে রিঅ্যাক্টর ইভেন্টস তৈরি হতে পারে, আনএক্সপেক্টেড ইভেন্টস, অ্যাবনরমাল ইভেন্টস, ওরা রেগুলেটরি সেট রুলস ক্রাইটেরিয়া দেয়। তারপর বলছে তারা দেয় যে এই অপারেশন লিমিট কন্ডিশনে যাবা, তারপর আরো সেফটি মার্জিন থাকে। ইমার্জেন্সি শাটডাউন যখন কন্ট্রোল রড পড়বে, তার মানে সাথে সাথে তো টেম্পারেচার, প্রেসার, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আসবে না, কারণ তখন হট শাটডাউন হয় এটাই যে প্রেসার থাকে, মনে করো 325 ডিগ্রি সেলসিয়াস ছিল, প্রেসার ছিল 17 মেগাপ্যাসকেল বা 16.5, তার মানে এই হঠাৎ করে কন্ট্রোলার ড্রপ করলে রিঅ্যাক্টিভিটি বা ফিশন রিঅ্যাকশন বন্ধ হওয়ার সাথে সাথে তো টেম্পারেচার ডাউন হবে না, তো প্রেসারও তো ডাউন হবে না, তখন এটা হলো ইমার্জেন্সি শাটডাউন সিস্টেম। এই সিস্টেমে তো তোমার শাটডাউন এনশিওর করা যাবে না, কনফার্ম করা যাবে না, এটাকে আবার কুল করতে হবে, রেসিডুয়াল হিট রিমুভাল সিস্টেম, ইমার্জেন্সি কোর কুলিং সিস্টেম, সবগুলো স্টার্ট করবে, কাজ করার ফলে টেম্পারেচার নরমাল অ্যাটমসফিয়ারিক কন্ডিশন হবে। অ্যাটমসফিয়ারিক কন্ডিশন কত, মানে 25 ডিগ্রি সেলসিয়াস, 25-30, এবং প্রেসার নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসার আনতে হবে। তার আগে ছিল প্রেসার, মনে করো 5-7-6 প্রেসার, টেম্পারেচার ছিল 100-200-150 ডিগ্রি সেলসিয়াস, ইমার্জেন্সি কন্ডিশন, এটা থেকে নরমালে আনতে হবে। আর গ্যারান্টেড শাটডাউন হলো একদম যে না, ভেরি নরমাল কন্ডিশনে আনা, যার সাথে কোনো রেসিডুয়াল হিট, ডিকে হিট সবগুলাকে সরাইয়া মিনিমাইজ করার পর একদম যে আর কোনো সুযোগ নাই যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার, মানে কোনো টেম্পারেচার রাইজ করার, রিঅ্যাক্টিভিটি রাইজ করার কোনো সুযোগ নাই, সেটা হলো গ্যারান্টেড শাটডাউন। তাহলে এখানে সরি ক্লাস টাইম শেষ, তোমাদের কি আর ক্লাস আছে? না স্যার। তাহলে একটু সময় বেশি নিলে কি বোর্ড লাগতেছে শুনতে নাকি? না স্যার, না সেটাই, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে শাটডাউন সিস্টেম আছে, বিভিন্ন ধরনের শাটডাউন, এই শাটডাউন সিস্টেমের ক্ষেত্রে আমাদের কিভাবে ম্যানেজ করতে হবে, কি করতে হবে, ইমার্জেন্সি কোর কুলিং সিস্টেম, তাহলে রেসিডুয়াল হিট রিমুভাল সিস্টেম, ডিকে হিট রিমুভাল সিস্টেম, রেসিডুয়াল হিট কি, ডিকে হিট কি, তাহলে এইগুলোকে তোমাকে বুঝতে হবে। পরে ওগুলো এনশিওর করার পর বিভিন্ন ধরনের শাটডাউন রিজিমকে এনশিওর করতে হবে। তাহলে এখানে রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করো অথবা পাওয়ার কন্ট্রোল করা, এগুলো এনশিওর করতে হবে। তাহলে আমরা এখানেই বলতে চাচ্ছিলাম যে যদি একটু যাই, তাহলে এখানে পিটার কোর এন্ড ফুল, এটা তোমরা দেখতে পাচ্ছ যে হাইট, কোর সাইজ কত দেওয়া আছে, দেখো কোরের সাইজ, কোর সাইজটা হাইট, ডায়ামিটার কম বেশি, দেখো ডায়ামিটার বড় বিডব্লিউ, পাওয়ার ডেনসিটি পিডব্লিউ এর অনেক বেশি, কিলোওয়াট পার লিটার, পার লেংথ অফ দ্য ফুয়েল, লেংথ অফ দ্য ফুয়েল রড কিলোওয়াট, হ্যাঁ। তাহলে ইউরেনিয়াম লোডিং, তাহলে এখানে ফুয়েল অ্যাসেম্বলি সাইজ, ফুয়েল অ্যাসেম্বলি নাম্বার, ফুয়েল রডস পার অ্যাসেম্বলি অনেক দেখছো কম, জিরকনিয়াম বেসড অ্যালয় ক্লেড, ফুয়েল রড সাইজ দেখো, এবং ম্যাক্সিমাম লিনিয়ার পাওয়ার ডেনসিটি, এটার মধ্যে
অলমোস্ট দুইটা কাছাকাছি, কিন্তু পাওয়ার ডেন্সিটি লিনিয়ার পাওয়ার ডেন্সিটি দেখো মানে পাওয়ার ডেন্সিটি হলো কি আর লিনিয়ার পাওয়ার ডেন্সিটি হলো ওয়াট পার মিটার, এখানে কি এটা পাওয়ার ডেন্সিটি কিলোওয়াট পার কি লিটার না মিনিট, এটা কি লেন্থ, এখানে তো মিটার, কিলোওয়াট পার মিটার ম্যাক্সিমাম লিনিয়ার পাওয়ার ডেন্সিটি। আর এটা হলো পাওয়ার ডেন্সিটি, এটা হলো ভলিউম। নরমালি পাওয়ার ডেন্সিটি হয় ভলিউমে, পার ইউনিট ভলিউমে অফ মেটেরিয়াল কি ধরনের পাওয়ার জেনারেট করলো, আর পার ইউনিট লেন্থে কি পরিমাণ হিট জেনারেট করলো। হিট না হিট মানে হিট, এগুলি হিটের সাথে সম্পর্ক, থার্মাল হিট। তো সেইগুলির সাথে এখানে তাহলে আমি দেখি এখানে যদি দেখি জেনারেট অ্যান্সারটা দেখি পাই কিনা, এগুলো তো তোমরা জানো। এটা রিঅ্যাক্টর প্রেসার ভেসেলের এখানে আমি একটা আসবো পরে। জেনারেট অ্যান্সারটা আমি কত জানি দিতে চেয়েছিলাম, কোথায় কোথায় যে রিঅ্যাক্টরের হাইট কোন জায়গায় চাই গেলাম নাকি, ওর অ্যান্সারটা চাচ্ছিলাম যে দিয়ে দিব কোথায়। স্যার পার হয়ে গেছে মনে হয় স্লাইডটা। লাইটটা তো ছিল, কোনটার হাইট কত? বিডব্লিউ আর একটা বেশি। হ্যাঁ বিডব্লিউবিসি কেমনি দেখলা? স্যার তোমার চোখ দেখছি, যদি আপনি স্ক্রল তোমার তো দেখি চোখ দেখি ছানা ভরা চোখের মতো, বিড়ালের মতো চোখ। আমি না দেখতে আমি তো খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় দেখলা? স্যার দেখি দেখি দেখি। দেখছি। হ্যাঁ এই যে দেখো, এই যে দেখো একটা প্রেসার ভেসেল, একটা কত মিটার 13, আর একটা 22 মিটার। দেখো তাহলে দেখো এটা সাইজ দেখো, বিডব্লিউ পিডব্লিউ আর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, রিঅ্যাক্টর কো প্রেসার ভেসেলে কেন এটাই প্রশ্ন। কেন ভাই দেখো এখান থেকে এই যে এখানে এই তো হাইট 13 মিটার 22 মিটার, ইনার ডায়ামিটার thickness material ম্যাক্সিমাম অপারেটিং প্রেসার টেম্পারেচার ওয়েট। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এগুলো আমরা বলতে চাচ্ছি যে এগুলো দেখা একটা ক্লাস হয়তো লাগবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তো একটা ধারণা দিব যে আসলে এটা বিডব্লিউ সম্পর্কে। তারপরে না পড়াশোনাটা কাজে মনে ভালো লাগবে যে না আসলে এই জিনিসটা সব সম্পর্কে জানতে পারলাম, তাহলে এখন তো পড়লে বুঝতে পারবো থিওরি আর অন্য কিছু ম্যাথামেটিক্স করলে কি জিনিস নিয়ে নাড়াচাড়া করছি, সাইজ কত হতে পারে, কি মিললো কিনা, তাই না? নাকি যে সাইজ বাড়ি করলাম সবকিছু ডাইমেনশন দেখতেছি, তাহলে ম্যাথামেটিক্স ব্যবহার করে এগুলো যদি ক্যালকুলেট করি, অ্যাজাম্পশন করি করে ক্যালকুলেট করি, তাহলে মিলে কিনা না মিলে বিষয় আছে না নাকি? হ্যাঁ সাদিয়া কি বলতে চাও? তাহলে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। কেন কোশ্চেন নাই সেনরিটা? সব ক্লিয়ার? হ্যাঁ স্যার এখন কি কোয়েশ্চেন কি স্যার এখন আর কি কোয়েশ্চেন করব স্যার, দেখলাম তো। বাড়ি যাওয়ার সময় হয়েছে নাকি এই জন্য? বাড়িতেই তো আছো, তাহলে বলো রেসিডুয়াল হিট এন্ড ডিকে হিটের মধ্যে পার্থক্য কি? রেসিডুয়াল হিট আর ডিকে হিটের মধ্যে পার্থক্য কি সেনরিটা? জি স্যার। ডিকে হিট এন্ড রেসিডুয়াল হিটের মধ্যে পার্থক্য কি? রিঅ্যাক্টর অফ করার পর যে হিটটা বাকি থাকবে ওইটা রেসিডুয়াল। বাকি থাকবে মানে বাকি থাকে আবার কেমনি? স্যার ফিশন রিঅ্যাকশন তো হয়, তো ওটা হিটটা যে প্রডিউস হয়। হ্যাঁ প্রডিউস হয়, সেটা বলো ফিশন প্রোডাক্ট থেকে। জি স্যার। ফিশন প্রোডাক্ট থেকে যখন ফিশন প্রোডাক্ট একটা কনভার্ট হইতেই থাকে, চলতেই থাকে, তাই না? এখানে নিউট্রন থাকে, বিভিন্ন লেভেলের নিউট্রন হয়, তো এখানে অনেক ধরনের ক্রিপ্টন হয় ফিশন প্রোডাক্টে, ক্রিপ্টন বেরিলিয়াম অনেক ধরনের ফিশন প্রোডাক্ট, হান্ড্রেডস অফ ফিশন প্রোডাক্ট তৈরি হয়। ফিশন প্রোডাক্ট গুলো আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন এলিমেন্টস তৈরি হয়, আনস্টেবল, তো এগুলি হিট তৈরি করে। তো এগুলি হিটটার নাম কি? এইটার নাম কি? এটা কি ডিকে হিট না রেসিডুয়াল হিট? স্যার ডিকে হিট। তাহলে ডিকে হিট মানে ডিকে, তার রেসিডুয়াল হিট কোনটা? স্যার মেবি যেই হিট
হিটটা সব কম্পোনেন্টস মানে রিটেইন করে রাখে। শাটডাউন হ্যাঁ, তোমরা বলে রেসিডুয়াল হিটটা তো সবচেয়ে প্রথম তো ডিকে হিট তুমি ম্যানেজ করবা, কারণ প্রথম সাথে সাথে রিয়েক্টর শাটডাউন করা, ফিশন রিঅ্যাকশন কন্ট্রোল হওয়ার বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু ডিকে হিট জেনারেট হওয়া শুরু করবে, প্রচুর পরিমাণে ডিকে হিট। যে ডিকে হিট ইজ রেসপন্সিবল ফর রিয়েক্টর কোর মেলটডাউন ডিউরিং শাটডাউন সিচুয়েশন। তাহলে টিএমআই কি হলো, আর এতে ফুকুশিমা কি হলো, তাই না? তার ডিকে হিট ভেরি স্ট্রং হিট, এবং 100, 150, 200 মেগাওয়াট পর্যন্ত হয়ে যায়। এটা কোরের মধ্যে থাকে, জেনারেট হয় 150 মেগাওয়াট, 100, 150 মেগাওয়াট। কতটা মুহূর্তের মধ্যে থাকে হয়ে যায়, যেহেতু কোনো পাম্প চলে না, কোনো কুলিং ইমার্জেন্সি কুলিং সিস্টেম না চললে। তাহলে ডিকে হিট, তাহলে কি করা হলো, ডিকে হিট তৈরি হলে ডিকে হিটকে রিমুভ করতে হবে, কুলেন্ট ফ্লো করাইতে হবে, যে করে হোক, ইমার্জেন্সি কুলিং হোক বা যে কোনো মানে স্প্রে করা হোক, বালতি দিয়ে পানি দেওয়া হোক। তখন আগুন লাগলে বালতি দাও, পানি দাও, বালি দাও, যে যেমন পারো এটার মধ্যে পানি ঠান্ডা করো, এই কোটটাকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে ডিকে হিটের জন্য। কারণ মানে এখানে তো ফিশন রিঅ্যাকশন নাই, মেইন রিঅ্যাকশন তো বন্ধ। তাহলে এখান থেকে তাহলে অ্যাবজর্ব করো, এখানে নিউট্রন করো, ওই ইমার্জেন্সি কুলিং সিস্টেম থেকে আনো, নিউট্রন অ্যাবজর্ব করো, নিউট্রন সলিউশন দাও, নিউটন সলিউশন যা পারো যেমনি পারো, কেমিক্যাল সিভিসিএস কেমিক্যাল ভলিউম কন্ট্রোল সিস্টেম, এগুলো সব চালু করতে হবে। ডিকে হিটকে মিনিমাইজ করে ম্যানেজ করতে হবে, যে প্রচুর ডিকে হিট মানে ডিকে প্রোডাক্টস তৈরি হয়। এই প্রোডাক্ট গুলো চরম হিট এলিমেন্ট, হিট এলিমেন্টটা হিট জেনারেটর, সেইগুলো মুহূর্তের মধ্যে রিঅ্যাক্টরকে কোলকে মেল্টডাউন করে ফেলতে পারে। বুঝতে পারছো কত হিট তৈরি হয়? এবং ক্লেডিং এর টেম্পারেচার কত বললাম, ফুয়েলের টেম্পারেচার কত বললাম, তাহলে সেইগুলোকে কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে আগুন করে ফেলায়। তাহলে সেই হলো ডিকে হিট। তাহলে রেসিডুয়াল হিটটা কি তাহলে? কেন রিতা? জি স্যার। রেসিডুয়াল হিট কি? রেসিডুয়াল শেষ হইলো না শেষ? জি স্যার, মানে ডিকে হিট রিমুভ করার পর যে রিমেইনিং হিটটা থাকবে। রিমেইনিং হিট করতে আসবে, কে করবে? প্রথম তো রুল প্লে করলো ডিকে হিট, ডিকে প্রোডাক্টস, ফিশন রিঅ্যাকশনের যে সেকেন্ডারি প্রোডাক্ট গুলো তৈরি হলে এগুলো একটারে গুতায় গাতায় আরেকটা তৈরি করা, কারণ হিট তৈরি করা একদম অস্থির করা ফলাইতেছে রিঅ্যাক্টর করে। এটা তুমি ম্যানেজ করা তুমি ফুল শাটডাউনে আনলা, তাহলে গ্যারান্টেড শাটডাউন রেসিডুয়াল হিট মিনিমাইজ করতে হবে, গ্যারান্টেড শাটডাউন। স্যার রেসিডুয়াল হিট আবার কি রয়ে গেল? এই রেসিডুয়াল হিটের জন্য দায়ী কারা? কারা? স্যার বলতে পারবো না। কেন বলতে পারবা না? অর্ধেক তো বাক্সে দেখি 15 জন আছে, আলোচনা তো পাচ্ছি না। কি সাদিয়া, রেসিডুয়াল হিট করতে আসে? স্যার কম্পোনেন্টস গুলো তো আর মানে সাথে সাথে টেম্পারেচার লুজ করে দেয় না, মানে কিছু তো রিটেইন করে। কারা ওটা এগুলি? থেকে- কে কারা এগুলো? স্যার ভিতরে তো অনেক কম্পোনেন্টই থাকে। তাহলে কি কি কম্পাউন্ড থাকে? আরো অনেক কম্পাউন্ড এলিমেন্টস থাকে। এখানে গামা রে তৈরি হয়, গামা মেনলি হলো গামা রে, গামা প্রোডাক্ট, গামা যদি তৈরি হয় বিভিন্ন ট্রান্সপোর্টেশনের ফলে সেখানে ওখান থেকে, তাহলে ওই হিট কতটুকু হয় সেই গামা হিটিং বা লাস্টে যে হিট থাকবে এক্স্যাক্টলি কোলটা নর্মাল আসার পর প্রেসার টেম্পারেচার মানে কোল শাটডাউন, তারপরেও কিছু এলিমেন্ট থাকে গামারে। গামারে তো মিনি হিটিং, অন্যান্য ডিকে প্রোডাক্ট গুলো বেশি নাই, স্টেবল হয়ে গেছে ডিকে করে করে আলটিমেটলি অনেক কিছু। তখন গামা টামা যদি আরো কিছু থাকে সেগুলো কি হিট তৈরি করে, সেটা কতটুকু লেভেলে সেগুলি কোল ডাউন, সেগুলি সময়। তাহলে রেসিডুয়াল হিট মানে মানে কোল শাটডাউনের জন্য, গ্যারান্টেড শাটডাউনের জন্য টাইম ডিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম ডিউরেশন তার মানে একটা শাটডাউন মানে এই মুহূর্তে শাটডাউন করলাম, তাহলে ইমার্জেন্সি শাটডাউন হলো, কোল শাটডাউনের ক্ষেত্রে কয়দিন সময় দিতে হবে? কোল শাটডাউন এবং পার্মানেন্ট শাটডাউন কয়দিন সময় দিতে হবে সারিয়া? স্যার এটা বলতে পারবো না। কয়দিন লাগতে পারে? 2-3 দিন। 2 দিন, 3 দিন, 72 ঘন্টা, 1 সপ্তাহ, 14 দিন, 15 দিন, 1 মাস। তাহলে তোমরা ডিকে হিট, রেসিডুয়াল হিট রিমুভার কার্ভ গুলি পড়ছো? কার্ভ আছে, কার্ভ গুলি দেখছো? হ্যাঁ, টাইমের সাথে যে হিটের যে হিট ডিকে,
ডিকে কার্ভ, এগুলি কি জানো? এগুলি পড়ছো? ডিকে কার্ভ, ডিকে হিট কার্ভ। কি বলো সাদিয়া, বলো। তাহলে কার্ভ গুলো দেখতে হবে, এটা থার্মোহাইড্রোলিক্স এগুলি পড়ানো হয়, ঠিক আছে? ওই কার্ভ দেখলে বুঝতে পারবা কত ঘন্টা লাগবে, কতদিন লাগবে, কোন শাটডাউন করতে হবে। তাহলে ওগুলো থার্মাল হাইড্রোলিক্সে এগুলি দেখানো পড়ানো হয়। তাহলে আজকে অনেক কিছু পড়াইলাম এটার মধ্যে, তাহলে এটা দেখি ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা শেষ করার চেষ্টা করব এই স্লাইডটা। তাহলে আজ পর্যন্ত, আজ এখন এই পর্যন্তই রইলো। বাকি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।